নমস্কার। গল্প পাঠের চ্যানেল শিখা মুখার্জিজ আর্টিস্ট্রি পার্ট 2 আপনাদের স্বাগত জানাই। কলকাতা থেকে আমি শিখা মুখার্জি আজ আপনাদের পাঠ করে শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প। গল্পের নাম দৃষ্টিহীন। একজন ছাপোষা, সদাসন্তুষ্ট, সরল সাধারণ মানুষ এবং প্রতিষ্ঠিত কৃতি সন্তানদের পিতা, যাকে তার জীবৎকালে কেউ খুব একটা পাত্তা দেননি, কিন্তু তিনি সবাইকে তার ভালোত্ব দিয়ে আগলে রাখতে চেয়েছেন সবসময়। সেই ব্যক্তির মৃত্যুর পরে তার স্ত্রী এবং সন্তানেরা মাঝে মধ্যেই তাকে একটু দূরে দূরে দেখতে পাচ্ছেন এবং কাছে যাবার আগেই তিনি মিলিয়ে যাচ্ছেন। এ কি কোনো ভৌতিক বিষয়, নাকি তাদের মনস্তাত্ত্বিক ঘটনা? তাহলে শুনুন আজকের গল্প দৃষ্টিহীন। আমার বাবা মারা গিয়েছিলেন একা একা। শেষ সময় তার বিছানার পাশে আমরা কেউই ছিলাম না, যদিও মা ছাড়া আমরা সকলেই তখন হাসপাতালে। দাদা, ছোটদা, দিদি, আরও অনেকে, আমিও। মারা যাওয়ার ঠিক 9 দিন আগে বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। মস্তিষ্কে রক্তক্ষরণ। কদিন ধরেই তিনি ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন। আমরা কেউ তার দেখা পেতাম না। দেখা পেয়েই বা কি হতো? ডাক্তার নার্সদের মুখে শুনতাম তিনি নাকি কোমাতেই আছেন। বাবাকে বাঁচানোর জন্য খরচে কার্পণ্য করিনি আমরা। নামি হাসপাতাল, দামি চিকিৎসা, সবই হয়েছিল। ডাক্তাররা যখন যেমন বলেছেন ওষুধ ইঞ্জেকশন কিনে দিয়েছি। দিনে রাতে সবসময় কেউ না কেউ পালা করে থেকেছি। বাবার চিকিৎসা যেন সামান্যতম ত্রুটি না হয় সেদিকে আমাদের সতর্ক নজর ছিল। আমরা কাজের মানুষ, প্রত্যেকেরই সুবিধা অসুবিধে আছে। সেগুলো সামলে সামলে 4 ভাই বোন একসঙ্গে মিলতাম বিকেলে। ভিজিটিং আওয়ারের পর 4জনই বড় ডাক্তারের সঙ্গে কথা বলতাম। তিনি খুব একটা আশা দেননি, তবু যেন মনে হতো এতদিন যখন কেটে গেছে, বাবা হয়তো এ যাত্রা বেঁচে গেলেন। বাড়ি ফিরে মাকে রোজকার সংবাদ দিতাম আমরা। মা সচরাচর কিছু বলতো না, শুনতো শুধু নীরবে। বাবা হাসপাতালে যাওয়ার পর থেকেই কেমন যেন থম মেরে গিয়েছিল আমাদের স্বল্পভাষী মা। বাবা টিকলেন না, মারাই গেলেন এক চৈত্রের বিকেলে। নামে চৈত্র মাস হলেও দিনটা ছিল খুব গুমোট গরম। শেষ বসন্তে যে একটা এলোমেলো বাতাস বয়, তার কোনো চিহ্নই ছিল না কোথাও। শুকনো পাতারা উঠছিল না। শহরের সমস্ত গাছ নিস্পন্দ। হাসপাতালের পুকুরের জলেও তরঙ্গ ছিল না এতটুকু। সবকিছুর মধ্যেই ছিল একটা মৃত্যুর পূর্বাভাস। আমরা অবশ্য তেমন কিছু লক্ষ্য করিনি। লক্ষ্য করার অবকাশই বা কোথায়, অন্তত আমার। সেদিন দুপুর থেকেই আমার নিঃশ্বাসের কষ্ট শুরু হয়। বিকেল নাগাদ বেশ বেড়ে যায় কষ্টটা। অসুখটা নতুন কিছু নয়, তখন প্রায়ই হতো। কোনো ঋতু একটু চড়া হলেই ওই রোগ ছিল আমার নিত্যসঙ্গী। সে কিবা শীত, কিবা গ্রীষ্ম, কিবা বর্ষা। গুমোট হলেও নিঃশ্বাসে টান, ঘোর বর্ষায় দম আটকে আসে, ঠান্ডা হাওয়া চললেও ভালো করে শ্বাস নিতে পারি না, কড়া গন্ধ আমার শত্রু, ধুলোবালি বিভীষিকা, যে কোনো মানসিক উদ্বেগই আমার ফুসফুসের সমন। এই চেনা কষ্ট যে এক আসন্ন মৃত্যুর সংকেত, আমি তা বুঝব কি করে? সিঁড়িতে বসে তখন হাঁপাচ্ছি আমি। দাদা দিদিরা এলোমেলো কথা ছেড়ে আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। দিদি বলল, তোর তো ব্যাগে ট্যাবলেট আছে, একটা খেয়ে নে না। ছোটদা বলল, জল এনে দেব? বড় বৌদি বলল, তোমার কাছে স্প্রে থাকে না, মুখে একটু টেনে নাও। ছোট বৌদি বলল, ওকে একটু চা এনে দাও, গরম চা খেলে এখন আরাম হবে। আমার অস্বস্তি হচ্ছিল। আমি আর খুকিটি নেই। 29 বছর বয়স হয়েছে আমার। চাকরি বাকরি করি। নিজের ভাবনা নিজেই ভাবা আমার প্রকৃতি। তাছাড়া হাসপাতালে বসে আমাকে নিয়ে বিব্রত হয়ে ওঠাও ঠিক পছন্দ হচ্ছিল না আমার। হাত তুলে দুদিকে মাথা নাড়লাম, কিচ্ছু লাগবে না। জামাইবাবু তবু কোত্থেকে ছুটে এক ভাঁড় চা নিয়ে এসেছে, খেতেই হবে। ভাঁড় হাতে নিয়ে সবে চুমুক দিয়েছি, তখনই ডাকটা এলো। মৃত্যুদূতের মতো কে যেন হাঁকছে,
ICU 17, ICU 17, পেশেন্টের বাড়ির লোক কেউ আছেন? আমাদের বাবা চিত্তপ্রিয় রায় যে ICU 17 হয়ে গেছেন সেটা বুঝতে কয়েক সেকেন্ড সময় লেগেছিল আমাদের। দাদা হঠাৎ সিগারেট ফেলে লাফিয়ে উঠল, আমাদের ডাকছে বাবা। হুড়মুড় করে ছুটল সবাই। চেষ্টা করে আমি উঠতে পারলাম না কিছুতেই। বুকের ভেতর তখন আমার আস্ত পাহাড়ের ভার। শ্বাসকষ্টে চোখ ঠেলে বেরিয়ে আসছে, সামনে শুধু চাপ চাপ ধোঁয়া। বাবাকে দেখতে যাব কি, মনে হচ্ছিল আমিই বুঝি ততক্ষণে মরে যাব। কতক্ষণ এ অবস্থা চলেছিল মনে নেই, বড়জোর আরো মিনিট খানেক। তারপরেই চাপ ভাবটা সরতে লাগলো। ধীরে ধীরে ঝিমিয়ে এলো শরীর। অদ্ভুত এক ঘোরের মধ্যে দেখতে পেলাম নত মুখে নেমে আসছে দিদি দাদারা। আমার সামনে এসে দাঁড়িয়ে রইল স্থাণুবৎ। দাদা নিচু স্বরে অনেকটা টেলিগ্রাফিক মেসেজ শেষ হওয়ার ভঙ্গিতে বলল, ওভার। কে যেন প্রশ্ন করল, বোধহয় আমার মাসতুতো ভাই। টাইমটা নোট করেছো? আমার পৌঁছানোর আগেই। ওরা বলল 5টা 7। ছোদ্দা ক্ষুব্ধ স্বরে বলল, আমাদের আরেকটু আগে ডাকতে পারতো। মৃত্যুর আগে বাবার কি একবারও জ্ঞান ফিরেছিল? বাবাকে খুঁজেছিলেন আমাদের? দিদি কাঁদছিল, বড় বৌদি ছোট বৌদিরাও। দাদা সিগারেট ধরাতে গিয়ে কয়েকটা কাঠি নষ্ট করল। চোখের কোল মুছল আঙুল দিয়ে। এখানে দাঁড়িয়ে কান্নাকাটি করো না, বাড়ি গিয়ে মাকে খবর দাও, আমরা বডি নিয়ে আসছি। মা খুব শান্তভাবে গ্রহণ করেছিল দুঃসংবাদটা, যেন জানতই বাবা আর ফিরবে না। যেন এই কদিন ধরে একটা এলেবেলে যুদ্ধের মহড়া দিচ্ছিলাম আমরা অমোঘ নিয়তির সঙ্গে। কিছুক্ষণ স্থির থেকে বলল, এবার তাহলে তোমাদের শেষ কর্তব্যগুলো সেরে ফেলো। মা চিরকালই শক্তপোক্ত মানুষ, নিজেকে প্রকাশ করে না সহজে। তা বলে বাবার মৃত্যুতেও এত নিরুত্তাপ, এত সমাহিত? নিজেকে দেখেও খুব আশ্চর্য হচ্ছিলাম আমি। বাবার জন্য যতটা কাঁদা উচিত ততটা কান্না আসছে না, বরং কেমন নির্ভার লাগছিল নিজেকে। এই যে ভয়ঙ্কর টানটা হাসপাতালে উঠেছিল, সেটা যেন কোন ম্যাজিকে উধাও। সামান্য চাপ ভাব একটা ছিল বটে, তবে তা তেমন কিছু নয়। অথচ আমি ট্যাবলেটও খাইনি, স্প্রেও নিইনি, বাতাসে গুমট ভাবও কমেনি এতটুকু। কেন এমন হয়েছিল? মেয়েরা সাধারণত শ্মশানে যায় না, যেতে চায়ও না, কিন্তু আমি গেলাম। দিদি গেল না, বৌদিরাও কেউ গেল না। আমি কেন গেলাম কে জানে। ভেতর থেকে কেউ কি ঠেলছিল আমাকে? শেষ দেখা পাক বা না পাক, সবাই তো দৌড়ে গিয়েছিল, একা আমি যেতে পারিনি। এই ঘটনাটুকুই কি উচিত অনুচিতের বোধ উস্কে দিচ্ছিল, নাকি কর্তব্যে অবহেলার বোধ? শ্মশানে পৌঁছাতে সেদিন রাত হয়েছিল অনেক, প্রায় 12:30। বেশ কিছু আত্মীয় স্বজন দেরি করে এলো, তাদের জন্য অপেক্ষা করতে হয়েছিল। শ্মশানে গিয়েও অপেক্ষা। ইলেকট্রিক চুল্লির সামনে সেদিন মৃতদেহের মিছিল। গুনে দেখা গেল আমরা হচ্ছি 15 নম্বরে। যত তাড়াতাড়ি হোক, ঘন্টা 6-এর আগে বাবা চুল্লিতে ঢোকার সুযোগ পাবেন না। হাল হকিকত বুঝে দাদাই তুলল কথাটা। আমার মনে হয় এখানে আমাদের অপেক্ষা করার কোনো মানেই হয় না। আমরা দাদার কথা ঠিক ধরতে পারিনি। ছোটদা জিজ্ঞেস করলো, তাহলে কি করব? পাশেই তো কাঠের চুল্লি ফাঁকা পড়ে আছে, আমরা বাবাকে কাঠেও পোড়াতে পারি। গত 9 দিনে 5 রাত জাগার পালা পড়েছিল ছোটদার। কালও জেগেছিল হাসপাতালে। সে খুব একটা ভাবার সময় নিল না। বলল, কাঠে পোড়ানোই তো ভালো, মোর ট্র্যাডিশনাল। বাবা মাঝে মাঝে বলতো না, আমাকে তোরা কাঠেই দিস, চুল্লিতে ঢুকলে আমার দম বন্ধ হয়ে যাবে। আমি বাবার দেহটা ছুঁয়ে বসেছিলাম। এক ঝলক দেখলাম বাবাকে। মরার পরেও দম বন্ধ হবার ভয়? বাবার মাথাতেই এসব আসতো বটে। দাদা জিজ্ঞেস করলো, কি রে পুতুল, তুই কি বলিস?
অন্যমনস্কভাবে বলে দিলাম, তোমরা যা ভালো বোঝো করো। প্রচুর চন্দন কাঠে চিতা সাজানো হলো। জামাইবাবু অনেকটা ঘি কিনে এনেছিল, সবটুকু মাখিয়ে দেওয়া হলো বাবাকে। যথাযথ শাস্ত্রবিধি মেনে চিতা প্রদক্ষিণ করল দাদা। বাবার মুখে আগুন ছুঁয়ে দিল। চিতা জ্বলে উঠল দাউ দাউ। বাবা পুড়তে শুরু করলেন, বাবা নিঃশেষ হতে শুরু করলেন। তখনই একটা বাতাস উঠল, ঝোড়ো ঠান্ডা। সারাদিনের ভ্যাপসা গরম ফুঁড়ে ছুটে এলো এক দামাল কালবৈশাখী। রক্তবর্ণ আকাশ ফালাফালা হয়ে গেল নীল বিদ্যুতের চাবুকে। ঝমঝম বৃষ্টি নামল। ঝড়ের আকস্মিকতায় হকচকিয়ে গেছি আমরা। শ্মশানেই একটা পাকা শেড ছিল, প্রতিবর্ত ক্রিয়ার পলকে ছুটে গেছি তার নিচে, নিজেদের মাথা বাঁচাতে। মুহূর্ত পরে হুঁশ ফিরল, বাবা একা। মুহূর্তেই ছুটে গেছি বাবার কাছে, দাদারাও এসেছে পিছন পিছন। চিতা অবধি পৌঁছানো হলো না, তার আগে শিউরে উঠেছি আমরা। যা দেখছি তা কি সত্যি? জল পড়ে চিতা প্রায় নিভু নিভু। ধিকি ধিকি আগুনের মধ্যিখানে খাড়া উঠে বসে আছেন বাবা। শরীরে প্রায় কিছুই পড়েনি তখনও। এখানে ওখানে কিছু ঝলসে যাওয়ার দাগ। একমাত্র চোখ দুটো গলে গেছে। চোখের জায়গায় দুটো বড় বড় গর্ত, ঠিক যেন এক অন্ধ মানুষ। পর্ব ২। বাবা কোনোদিনই খুব একটা চক্ষুষ্মান ছিলেন না, সফলও নয়। বরং তাকে মোটামুটি সাংসারিক দৃষ্টিহীন এক আদর্শ বিফল মানুষ বলা যায়। চাকরি করতেন খুব সাধারণ। সারা জীবন খেটে খুঁটে কনিষ্ঠ কেরানি থেকে বড়বাবু হয়েছিলেন, এইটুকুনি তার সাফল্য। অফিসের ছেলে ছোকরারা তাকে নিয়ে হাসাহাসি করত, বলতো চিত্তদার মাথায় হাত বুলিয়ে দিব্যি সব কাজ করিয়ে নেওয়া যায়, গাধার খাটুনি খেটে ধন্য হয়ে যায় চিত্তদা। সত্যি চাকুরি নিয়ে বাবার মধ্যে কখনো কোনো ক্ষোভ দেখিনি। অফিসের কর্তা ব্যক্তিরা বাবার পরিশ্রমের কোনো মূল্য দেয়নি, তাই নিয়ে বাবার কোনো হেলদোল ছিল না। বাবা শুধু কাজ করেই সন্তুষ্ট। বাবার এই অল্পে সন্তুষ্টি আমাদের পছন্দ ছিল না। ছেলেবেলাটা আমাদের বেশ অনটনে কেটেছে, হয়তো সেই জন্যই। আমাদের বড় হয়ে ওঠার মূলে বাবার বিশেষ অবদানও ছিল না। মাই আমাদের সংসারের শক্ত খুঁটি। বাবার সামান্য আয়ে কি নিপুণ হাতে মেপে জুপে সংসার চালাতো মা। মার সঙ্গে বাবার সব বিষয়ে ঘোরতর অমিল। আমাদের মা প্রকৃত সুন্দরী, বাবাকে চেষ্টা করেও সুদর্শন বলা কঠিন। মার গানের গলাটি চমৎকার, বাবার কণ্ঠে সুরের রেশটি ছিল না। মা বলতো মূর্তিমান অসুর। মার সেলাইয়ের হাতটি কি অসাধারণ! শিল্পীর আঁচড়ে আগে কাপড়ে ছবি এঁকে নিত মা, তারপর রং মিলিয়ে সুতোর কাজে ভরাট করত ছবি। দেখে মনে হতো যেখানে যে রংটি মানায় সেখানে ঠিক সেই রংটিই পছন্দ করেছে মা। আর বাবা, তিনি তো ভালো করে রঙই চিনতেন না। মেরুন, ম্যাজেন্টা, রানী সবই বাবার চোখে এক, লাল। মাঝে মাঝে বড় বিস্ময় জাগে, কি করে বাবার সঙ্গে মায়ের বিয়েটা হয়েছিল। খুব গরিব ঘরের মেয়ে ছিল মা, সেই জন্যই কি? কিন্তু বাবাও তো এমন কিছু রাজা বাদশা ছিলেন না। শুনেছি দাদু মানে আমার মার বাবা নাকি একবার এক দুর্ঘটনায় আহত হন। বাবাই নাকি তাকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে যান। বাবার দৌলতেই সেবার প্রাণে বেঁচে যান দাদু। তিনি হাসপাতাল থেকে ফেরার বছর খানেকের মধ্যেই মা বাবার বিয়েটা ঘটেছিল, সম্ভবত দাদুর আগ্রহী। মা কি মন থেকে মেনে নিতে পেরেছিল বিয়েটা, কে জানে। তবে লক্ষ্য করেছে বাবার প্রতি মা চিরকালই একটা না কুঁচু ভাব ছিল, শীতল ঔদাসীন্য। বাবার একবার এক কঠিন অসুখ হয়, খুব খারাপ ধরনের প্লুরেসি। আমি তখন ক্লাস 5 কি 6-এ পড়ি। আমাদের কাউকে তখন বাবার ঘরে ঢুকতে দিত না মা। বাবা আমাদের চুপি চুপি ডাকলেও মা ঠিক দেখতে পেয়ে যেত, ঘর থেকে টেনে বের করে নিত সঙ্গে সঙ্গে। বাবার থালা আলাদা, গ্লাস আলাদা। বাবা তখন বলতে গেলে প্রায় অচ্ছুত। একমাত্র মা ঢুকতো বাবার ঘরে, ওষুধ বেষুধ খাওয়াতো, পথ্যে দিত, রাত্রে শুতো বাবার কাছে।
কিন্তু বাবার অসুখে মা খুব কাতর হয়ে পড়েছে এমনটি কখনো মনে হয়নি। বাবা ছিলেন সম্পূর্ণ বিপরীত মেরুর। আমাদের নাক দিয়ে এক ফোঁটা কাঁচা জল ঝরলেও মাকে অতিষ্ঠ করে তুলতেন। শুধু আমাদের কি বলি, কোন আত্মীয় স্বজনের বিপদে অসুখে না ছুটতেন বাবা? নিজের ভাই বোনের জন্য তো বটেই, এছাড়া যত নিকট দূরের জ্ঞাতি গোষ্ঠী আছে, কারুর একটু খারাপ খবর পেলেই বাবা সেখানে হাজির। মা ভীষণ চটে যেত, বলতো, সাত জন্মে কে কবে তোমার খোঁজ রাখে? আমাদের হারিয়ে চড়ছে কিনা ভুলেও দেখতে আসে কেউ? বাবার এক উত্তর, কি করব, থাকতে পারি না যে, বুকের ভেতরটা কেমন আনচান করে। আত্মীয় স্বজনরা বাবাকে দেখে যে খুব গদগদ হয়ে পড়তো তাও কিন্তু নয়। একবার তো মেজ কাকার বাড়িতে বাবা যথেষ্ট অপমানিত হয়েছিলেন। ভাইজির খুব কাশি হয়েছে শুনে কোথাও কোনো ঝোপ ঘেঁটে গাদাখানেক বাসক পাতা ছিঁড়ে নিয়ে গিয়েছিলেন। সেই পাতার রস খেয়ে কাকার মেয়ের গলা ফুলে ঢোল। পাতায় বোধহয় বিষাক্ত কিছু লেগেছিল। কাকিমার মুখে 5 কথা শুনে বাড়ি এসে মুখ চুন করে বসেছিলেন বাবা। মা বলেছিল, ঠিক হয়েছে, যাও আরো, গায়ে মানে না আপনি মোড়ল। বাবার মুখ কাচুমাচু। আমি ওদের কাজের মেয়েটাকে পাতা ধুয়ে বাড়তে বলেছিলাম, সে যদি ভুল করে। থামো তো, ওদের কি ওষুধ কিনে খাওয়ানোর পয়সা নেই, তুমি পাতা গেলাতে গেছো? বাবার মুখে নির্ভেজাল হাসি। নেড়ির গলাটা একটু ফুলেছে, কিন্তু সত্যি কাশিটা চলে গেছে গো। কাশতে কাশতে গলা চিড়ে গিয়েছিল বেচারির। তো এই ছিলেন আমাদের বাবা, যে যে অন্যের দায় নিজের ঘাড়ে নেওয়া, অকারণ উদ্বেগে আকুল, শিল্প সৌন্দর্য বিষয়ে রসকসীন এক মাটো মানুষ। কত ঘটনা যে আছে বাবার, বলতে গেলে মহাভারত হয়ে যায়। কত পারিবারিক প্রলয় ঘটে গেছে বাবার জন্য। মারা যাবার মাস চারেক আগে কি কাণ্ডটাই না হলো। ছোটদার ছেলে সামান্য জ্বর, তেমন কিছুই না, ওরকম জ্বরজারি বাচ্চাদের হয়ই। বাবা ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন। দিনের বেলা টুটুলের মাথার কাছে বসে আছেন, ঠিক আছে, রাত্রিরেও যা শুরু করলেন, আধ ঘন্টা অন্তর ছোটদার দরজায় টোকা দিচ্ছেন। বাচ্চু, টুটুল ঘুমোলো? এই বাচ্চু, একবার থার্মোমিটার দিয়ে জ্বরটা দেখ। বাচ্চু, টুটুল কাশলো কেন? সিরাপটি একটু খাইয়ে দে না। একে শীতের রাত, বারবার লেপ ছেড়ে উঠতে হচ্ছে, তার উপর বাবার প্যানপানা নিতে ছোটদা ছোট বৌদির ধৈর্যের শেষ সীমায়। শেষমেশ ছোটদা বলে উঠল, আহ বাবা, বিরক্ত করো না তো, টুটুল তোমার ছেলে নয়, আমাদের ছেলে, ওর ভাবনা আমাদেরই ভাবতে দাও। ছোট বৌদি ছ্যাঁচ্ছ্যাঁ করে শুনিয়ে দিল, সাধে কি দাদারা কেটেছে এখান থেকে, ওই আদরের অত্যাচার আর সহ্য হয় না। মা কোনোদিন বাবার পক্ষ নেয় না, সেদিন ছোট বৌদির খোঁটায় দুম করে খেপে গেল। তোমাদের না পোষায় তোমরাও চলে যাও, কে আটকে রেখেছে? এক কথা থেকে দু কথা থেকে 4 কথা। ছোট বৌদি পরদিনই ছেলে নিয়ে সোজা বাপের বাড়ি। তিনি না ফেরা পর্যন্ত ছোটদারও মুখ এতখানি। বাড়ির লোকের সঙ্গে টোটাল নন কোঅপারেশন। আমি তখন বাবাকে বলেছিলাম, কি এক একটা কাণ্ড করে বসো বলো তো, যেচে মান খোয়াতে তোমার ভালো লাগে? বাবার কোনো তাপ উত্তাপ নেই, বললেন, ওদের কথা গায়ে মাখলে চলে? রাগের মাথায় কি বলতে কি বলেছে, রাগ পড়লেই সব ঠিক হয়ে যাবে। তোমার শিক্ষা হবে না বাবা, দাদার মতো ছোটদাও যখন মানে মানে সরে পড়বে, তখন টেরটি পাবে। কি যে তোরা বলিস, বাবলু কি শখ করে এ বাড়ির থেকে গেছে? নেহাত অফিসের কোয়ার্টারে না গেলে নয়, তাই না? আমার আর বোঝানোর প্রবৃত্তি হয়নি। দাদা বৌদি যে পৃথক হবে বলেই চলে গেছে, অফিসের কোয়ার্টার পাওয়াটা একটা কামোফ্লেজ, এ কথা বাবার মাথায় কোনো দিনই ঢোকেনি। দাদার চলে যাওয়াতে আমি অবশ্য তেমন দোষ দেখি না। দাদার যেরকম বড় চাকরি, যে ধরনের মানুষের সঙ্গে দাদার ওঠা বসা, ক্লাব পার্টি, এ বাড়িতে থেকে সেটা মানাতো না। তাও কি দাদা বাবার হাত থেকে ছাড়ান পেয়েছিল? দিব্যি কর্তাগিন্নি মনের মতো করে সংসার পেতেছে,
সেখানেও প্রতিদিন সকাল না হতে গিয়ে বসে আছেন বাবা। এটা ঝাড়ছেন, ওটা পরিষ্কার করছেন, এই শোকেসের পুতুল ওই ক্যাবিনেটের মাথায় তুলছেন, যেন ওটা বাবার নিজেরই ফ্ল্যাট। দাদা বাড়িতে পার্টি দিলেও সেখানেও হংসমধ্যে বকজথা হয়ে বসে আছেন বাবা। অফিসের লোকেদের সামনে দুমদাম বেফাঁস মন্তব্য করে বসছেন। বাবলুটা আমার কমজোরি, ওকে যেন বেশি খাটাবেন না। অত মদ খাচ্ছেন কেন, মাতাল হয়ে যাবেন যে। দাদা তো খেপে মেপে এসে মাকেই শাসিয়ে গেল, বাবার যদি ও বাড়ি যাওয়া বন্ধ না করো তাহলে কিন্তু আমরা মুখের ওপর দরজা বন্ধ করে দেব। সে এক বিদিকিচ্ছিরি পরিস্থিতি। দিদির শ্বশুরবাড়িতে কম কেচ্ছা করে এসেছেন বাবা। দিদির শাশুড়ির 8 বছর আগে সেরিব্রাল হয়েছিল। তারপর থেকে তিনি 24 ঘন্টায় বিছানায়। হাত নড়ে না, পা নড়ে না, পাশ ফিরতে গেলেও ফিরিয়ে দিতে হয়। কিন্তু মুখের কমতি নেই বুড়ির। বেড প্যান দিতে 15 সেকেন্ড দেরি হলে গালাগালির চোটে দিদির ভূত ভাগিয়ে দেবে। অথচ তার সব কিছু করতে হবে দিদিকেই। আয়া একটা রাখা আছে, তাকে দিয়ে চলবে না। ওই শাশুড়ির পিছনে খাটতে খাটতে দিদির অ্যানিমিয়া হয়ে গেল। মুখ শুনতে শুনতে প্রেশার লো। জামাইবাবু ভীষণ মাতৃভক্ত। সে মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগই শোনে না। বাবা গিয়ে ঝপ করে একদিন তাকে বলে এলো, তোমাদের আমি মেয়ে দিয়েছি বিপ্লব, ঝি দিইনি। তোমার মা তো মরবেনি, তার সঙ্গে আমার মেয়েটাকে মারছো কেন? জামাইবাবুর সঙ্গে দিদির এই লাগে তো সেই লাগে। বাড়ি বয়ে এসে কেঁদে গেল দিদি। মা, বাবাকে থামাও, এমনিতেই প্রচুর অশান্তির মধ্যে আছি, তার উপর উটকো ঝঞ্ঝাট আর ভালো লাগে না। বাবাকে থামানো কি সহজ কথা? বাবা স্নেহের রথ ছুটবেই। এক অদ্ভুত বাস্তববোধহীন কাছা খোলা মানুষ ছিলেন বাবা। বাবাকে দেখে আমরা লজ্জাই পেয়েছি চিরকাল। তাঁর দৃষ্টিহীনতায় আমাদের মাথা হেঁট থেকেছে। তাকে দেখেই আমরা শিখেছি কিরকম হলে জীবনে ব্যর্থ হয় মানুষ, আর কিরকমটি না হলে এই দুনিয়ায় প্রাপ্তিযোগের কমতি থাকে না। আমরা কি চূড়ান্ত সফল? জানি না। তবে বাবার মতো হেলা ফেলার বস্তুও নই। পড়াশোনায় আমরা ভালোই ছিলাম। দাদা ইঞ্জিনিয়ারিং করে মাল্টিন্যাশনাল কোম্পানির উঁচুতলার চাকুরে, ছোটদা অ্যাপ্লাইড কেমিস্ট্রিতে এমএসসি, নিজের কেমিক্যালসের কারখানা আছে, চালু ব্যবসা। আমাদের মধ্যে দিদি মার গলাটি পেয়েছিল, গানও শিখেছে মন প্রাণ দিয়ে। এক জলসায় দিদির গান শুনে মুগ্ধ হয়েছিল জামাইবাবু। পাত্র হিসেবে জামাইবাবু ক্লাস, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। নিজেরই ছোট ফার্ম, গাড়ি আছে, ফ্ল্যাটও। আমি কলেজে পড়াই, বিয়ে করিনি। আমার বিয়ে না করার কারণটা কেউ স্পষ্ট জানে না। সকলের ধারণা ওই বেয়ারা হাঁপানির টানটার জন্যই বিয়েতে আমার অনীহা। সেরকম আমি বলতাম কি না? এছাড়া আর বলেই বাকি। জগৎসত্য লোককে কি করে বলে বেড়াই শৈবাল নামের একটা বোকা ছেলে আমার অহংকারেই আত্মহত্যা করেছে। হুল্লোড়বাজ অপদার্থ ছেলেটা যদি একতরফা আমার প্রেমে পড়ে, সে কি আমার দোষ? প্রথম থেকেই তো আমি তাকে বুঝিয়ে দিয়েছিলাম, তোমার লিমিট কেরানিগিরি। ইউনিভার্সিটির সেরা মেয়েটার দিকে চোখ তুলে তাকানো তোমার শোভা পায় না। শৈবাল শুনল কই, অবুঝপনা করতো, বিরক্ত করতো। তুমি রিফিউজ করলে আমি বিষ খাবো, রেল লাইনে গলা দেব। রাগ করে বলেছিলাম, সেটাও অন্তত করে দেখাও। সত্যি সত্যি করে দেখিয়ে দিল। উল্টোডাঙার কাছে রেল লাইনে দুয়াতখানা হয়ে পড়ে রইল শৈবাল। পকেটে চিরকুট, কেউ দায়ী নয়। কিচ্ছুটি জানতে পারল না কেউ। আমার দিকে আঙুলও তুলল না। শুধু আমার ফুসফুসটা কেমন কমজোরি হয়ে গেল। সর্বনাশে রোগ বাসা বাঁধল শরীরে। কতবার নিজেকে বলেছি, একটা নিপাট মূর্খের জন্য কষ্ট পাওয়ার কোনো যুক্তি নেই। কিন্তু বুককে চাপকে সিধে করে সে জোর আমার কোথায়? নিজে নিজেই পুড়ি আমি। নিজের মধ্যেই রচনা করি এক অকারণ যন্ত্রণার বৃত্ত। একমাত্র বাবাই কি আন্দাজ করেছিলেন কিছু? না হলে মৃত্যুর বছর 3 আগে কেন হঠাৎ বললেন, রোগটা তোর কি করে এলো রে পুতুল? এ কষ্ট তো আগে ছিল না তোর। আমাদের বংশেও তো কারো এ রোগ নেই। মনে আছে তখন শীতকাল, পিঠে 3টে বালিশ নিয়ে কুকুরের মতো হাঁপাচ্ছি আমি। হিমকণা জমাট বেঁধেছে বুকে।
অজান্তেই জল ঝরছে চোখ বেয়ে, তবু প্রাণপণে হাসার চেষ্টা করেছিলাম। শহরে যা পলিউশন, এ অসুখ এখন ঘরে ঘরে। বাবা আমাকে দেখছিলেন, হাত বুলিয়ে দিচ্ছিলেন মাথায়। কেউ যেন শুনতে না পায় এমন নিচু স্বরে বললেন, মনের কষ্ট চেপে রাখিস না পুতুল, উগড়ে দে। বাবা কি জেনেছিলেন কিছু, না নিছকই অনুমান? অনুমান না অনুভব? আমার অন্ধ বাবার কি তৃতীয় নয়ন ছিল? পর্ব ৩। বাবার শ্রাদ্ধশান্তি হয়েছিল খুব ঘটা করে। আমরা ৪ উপযুক্ত ছেলে মেয়ে প্রচুর খরচ করেছিলাম শ্রাদ্ধে। চারিদিকে যত আত্মীয় পরিচিত আছে সবাইকে বলেছিলাম। সে প্রায় শ৫ মতো হবে। নিয়মভঙ্গের দিনও ১৫০ পাত পড়েছে। কেটারা দিয়ে মাছ মাংস পোলাও মিষ্টি, সে এক এলাহি আয়োজন। শ্রাদ্ধের দিন বাবা যা যা খেতে ভালোবাসতেন সব একটা থালায় সাজিয়ে ছাতে রেখে আসা হয়েছিল। স্বচক্ষে দেখেছি কাকের পাল এসে খেয়ে গেল সবটুকু। বাবা তৃপ্ত হলেন, আমরাও। কিছুদিন পর থেকে কয়েকটা ঘটনা ঘটতে শুরু করলো। ঘটনা ঠিক নয়, হয়তো এগুলো হওয়ারই ছিল, কিন্তু এমনভাবে ঘটতে থাকলো আমরা নজর না করে পারলাম না। বেশ কিছুদিন ধরে দাদা কোম্পানিতে একটা লিফট পাওয়ার জন্য ছটফট করছিল। হঠাৎ পেয়ে গেল। এক ধাপ নয়, একেবারে কয়েক ধাপ। কোম্পানির ব্যাঙ্গালোর ফ্যাক্টরির প্রায় কর্ণধার হয়ে বসল দাদা। বছরখানেক ধরে ছোটদা কেমিক্যাল এক্সপোর্টের চেষ্টা চালাচ্ছিল। হঠাৎই একসঙ্গে ৩ দেশ থেকে অর্ডার, বাংলাদেশ, মালয়েশিয়া, থাইল্যান্ড। কয়েক কোটি টাকার অর্ডার। ছোটদা যা কখনো কল্পনা করেনি। দিদির শাশুড়ি, যার সম্পর্কে ধারণা ছিল তিনি অন্তত ১০০০ বছর বাঁচবেন আর বিছানায় শুয়ে অবিরাম মানসিক অত্যাচার চালাবেন দিদির ওপর, ঝুপ করে এক ঘুমের মধ্যে ঠান্ডা হয়ে গেলেন চিরতরে। সবই ঘটল বাবার মৃত্যুর ৩ মাসের মধ্যে। আমার মধ্যেও এক অভিনব পরিবর্তন হলো। বাবা চলে যাওয়ার ক্ষণে শেষ দেখা গিয়েছিল টানটা। তারপর থেকে যেন একেবারে হালকা হয়ে গেছে। গরমকাল আর বর্ষাকাল একটি বারের জন্য পাথর চাপা ভাবটা ফিরল না। রুক্ষ গোঁড়া মেজাজি বলে আমার বদনাম ছিল। কারো সঙ্গে মিশতে ভালো লাগতো না। সবটাই কি শারীরিক কারণে? মনেও বোধহয় কিছু বাধা ছিল। আচমকা আবিষ্কার করলাম দিব্যি হাসি খুশি হয়ে গেছি আমি। জোরে জোরে কথা বলছি, হাসতেও ভালো লাগছে আমার। মাঝে মধ্যে দু একটা গানের কলিও গুনগুন করছে বুকে। মাও যেন ঠিক আর আগের মতো নেই। মাকে আমি কোনোদিনই বেশি কথা বলতে দেখিনি। কেজো সাংসারিক কথা ছাড়া মার যেন কোনো কথা থাকতো না। সেই মাকে দেখি আমি কলেজ থেকে ফিরলে কত হাবিজাবি গল্প করে আমার সঙ্গে। ছেলেবেলার কথা, দাদু দিদা, মামা মাসিদের গল্প, আরও কত কি যে। কবে একবার ছাতুবাবু চড়কের মেলায় গিয়ে হারিয়ে গিয়েছিল। গরমের ছুটিতে কোন নস্যি বুড়ির গাছ থেকে জামরুল পাড়তে যেত। কুয়োয় ঘটি পড়ে গেলে কোত্থেকে ঘটি তোলা এসে হাজির হয়ে যেত। এরকম অজস্র গল্পের ঝাঁপি খুলে বসত মা। মার মধ্যেও এত গল্প জমা ছিল, নাকি আমাকে খুশি দেখেই মার ওই অর্গল মুক্তি? ছোটতে তো আমি হাসি খুশি ছিলাম, তখন মার মুখে ওসব গল্প শুনিনি কেন? মার সুখের স্মৃতি কি হঠাৎই উঠলে উঠল? দাদা, ছোটদা, দিদি, মা, এমনকি আমার জীবন থেকেও অনেক অবরোধ সরে যাচ্ছিল খুব দ্রুত। এত দ্রুত যে কাকতালীয় বলে মনেই হয় না। ধন্দ জাগে। কি ওই অবরোধ সরাচ্ছিল? মনের, বাইরের পৃথিবীর? বাবা। পর্ব ৪। পুজোর পর ব্যাঙ্গালোর থেকে দাদার চিঠি এলো। চিঠিতে দাদা এক অদ্ভুত কথা লিখেছে। বাবাকে নাকি পর পর ৩-৪ দিন দেখতে পেয়েছে দাদা। রোজ কাক ভোরে দাদা সামনের পার্কে জগিং করতে যায়। সেখানেই নাকি বসে থাকেন বাবা, একটা পাথরের বেঞ্চিতে। কাছে গেলেই মিলিয়ে যান। আমরা পড়ে খুব হাসাহাসি করলাম। ছোটদা বলল,
দাদার কত বয়স হলো রে? কত আর? মা জবাব দিল, এই তো পৌষে 43 পুরে 44-এ পড়বে। ওহ, তাহলে নির্ঘাত চাল সে ধরেছে, চশমা নিতে লিখে দাও। আমি বললাম, যাহ, চালসে হলে তো কাছের জিনিস দেখতে অসুবিধা হয়, দূরের জিনিস ভুল দেখবে কেন? ছোট বৌদি বলল, আমার মনে হয় দূর বিদেশে আছেন, দাদার বোধহয় বাবাকে এখনো মনে পড়ে। টুটুল 7 বছরের সর্বজ্ঞ, সে বলল, তোমরা কিছু জানো না, এই সময় ভোরে খুব কুয়াশা থাকে, জেঠু কি দেখতে কি দেখেছে। ব্যাপারটা হাসি ঠাট্টাতেই ধামাচাপা পড়ে গেল। 7 দিন যেতে না যেতে দিদি একদিন হাঁপাতে হাঁপাতে উদিত হলো বাড়িতে। কি কাণ্ড! পরশুদিন নিউ মার্কেট থেকে বাজার করে বেরোচ্ছি, হঠাৎ দেখি বাবা উল্টো দিকের ফুটপাতে দাঁড়িয়ে আছেন। আমি তো ভাবলাম মনের ভুল, হয়তো বাবার মতো দেখতে অন্য কেউ। আমি যখন রাস্তা পেরোচ্ছি তখনও বাবা ওখানে দাঁড়িয়েছিল। আমি চোখ টিপলাম। তুই আজকাল জামাইবাবুর দেখা দেখি চুমুক টুমুক দিচ্ছিস নাকি? না রে, আজকেও দেখলাম মিঠুনকে নাচের স্কুলে দিয়ে ফিরছি, দেখি ঠাকুরিয়া ব্রিজ দিয়ে হেঁটে আসছে বাবা আমার দিকে, খুব কাছে এসে হঠাৎ উবে গেল। আস্তে আস্তে বললাম, জামাইবাবুকে বলেছিস? কি বলবো, বাবার কথা ও তো হেসে উড়িয়ে দেবে। আমি দিদির কাঁধে চিমটি কাটলাম। তোর তো কপাল ভালো রে, বাবাকে দেখেছিস, ভাগ্যিস তোর শাশুড়ি দেখা দেননি। মা চুপ করে সব শুনছিল, কিছু বলল না। রাত্রে ছোটদাকে শোনালাম গল্পটা। ছোটদা আগের বারের মতো হাসলো না, বরং খানিকটা গম্ভীরই হয়ে গেল। বলল, আমি তোদের একটা কথা বলিনি পুতুল, বাবাকে আমিও দেখেছি বেশ কয়েকবার। একদিন ট্রামের পাদানিতে দাঁড়িয়েছিল, আমি সিট থেকে উঠে এগিয়ে যেতেই ভ্যানিশ। একদিন এসপ্ল্যানেডে দেখলাম, মনোহর দাস তরাগের পাশে গম্বুজগুলো আছে না, তার নিচে দাঁড়িয়ে আমাকেই দেখছিল। পাশে 2-3টে ছেলে দাঁড়িয়ে কথা বলছে, তারা কিন্তু কেউ বুঝতে পারছে না ওখানে আরেকটা মানুষ আছে। ছোট বৌদিও চিন্তিত। হ্যাঁ, তোমার ছোটদা কদিন ধরে ঘুমাতে পারছে না, বলতে বারণ করেছিল তাই বলিনি, কি করা যায় বলো তো? আমি কিছু ভেবে পাচ্ছিলাম না, বুকের ভেতরটা কেমন যেন শিরশির করছিল। এরা যা বলছে তা কি কখনো সত্যি হতে পারে? এতগুলো লোক একসঙ্গে হ্যালুসিনেশনেও দেখবে কি করে? কলেজ খোলার পরদিনই আমার পালা এসে গেল। ছুটির পর কলেজের ফাঁকা করিডোর দিয়ে হেঁটে আসছি, বাইরের বাগানে স্পষ্ট দেখতে পেলাম বাবাকে। একটা গাঁদা গাছের পাশে একটু ঝুঁকে দাঁড়িয়ে আছেন, পরনে ধুতি আর ফুলহাতা শার্ট, যেমনটি নিত্যই থাকতেন। ঠোঁট দুটো অল্প ফাঁক হয়ে আছে বাবার, যেন কিছু বলছেন। আমি কয়েক মুহূর্ত নিশ্চল, বুকটা ধড়াস ধড়াস করছে। চমকটুকু কাটিয়ে পলকে ছুটে গেছি বাগানের দিকে। নেই, কোথাও নেই। কুঁড়ি ভরা গাঁদা ফুলের গাছ শুধু দুলছে হাওয়ায়। কলেজ থেকে ফিরে মাকে কথাটা বললাম। মা যেন কেমন অন্যমনস্ক হয়ে গেল। বেশ কিছুক্ষণ নীরব থেকে ভাঙা ভাঙা গলায় বলল, আমি জানি সে আমাদের ছেড়ে যায়নি। তুমি কি দেখেছো নাকি? না। মা মাথা নাড়ল। তবে সব সময় মনে হয় আশপাশে কোথাও আছে, এই ঘাড় ঘোরালেই দেখতে পাবো। পরদিন সন্ধেবেলায় দিদিকে ডেকে জরুরি মিটিং বসলো একটা। আমরা কেউই আমাদের চোখে দেখাটাকে পুরোপুরি বিশ্বাস করছি না, কিন্তু আমাদের সকলেরই মনে হচ্ছে বাবা যেন কিছু বলতে চান। যদি সত্যি আত্মা বলে কিছু থাকে, তাহলে তো তার কথা আমাদের শোনা উচিত। আমরা শেষ মুহূর্তে বাবার কাছে কেউ পৌঁছাতে পারিনি। নিশ্চয়ই বাবা খুঁজছিলেন আমাদের, হয়তো বাবার কিছু বলার ছিল। অনেক ভেবেচিন্তে দাদাকে টেলিফোন করলাম। কি করা যায়? দাদা তেমন সদুত্তর দিতে পারল না, বলল, তোরা যা করবি তাতে আমিও আছি।
আমারও বড় অস্বস্তি হচ্ছে রে। কয়েক মাস দোলাচলে কাটলো। ঘনিষ্ঠ দু চারজনের সঙ্গে আলোচনা করা হলো। এক একজন এক এক রকম পরামর্শ দেয়। কেউ বলে গয়ায় গিয়ে পিণ্ডি দিয়ে এসো, কেউ বলে বাড়িতে শান্তি সস্তায়ন করো, হোমযজ্ঞের ঠেলায় অতৃপ্ত আত্মা পালাতে পথ পাবে না। গোটা ব্যাপারটাকে উপেক্ষাও করতে বলল কেউ কেউ। তাদের মতে সময় গেলে মন স্থির হবে, তখন নিজেরাই আমাদের মনের ভুল বুঝতে পারবো। কোনো পরামর্শই আমাদের ঠিক পছন্দ হচ্ছিল না। যেমনই আলভোলা মেঠো মানুষ হন বাবা, তাকে কি ভূত বলে ভাবা যায়? আরো কিছুদিন কাটলো। ধীরে ধীরে বাবার দর্শন পাওয়ার হারটাও কমে আসছিল। 10-15 দিন অন্তর হঠাৎ হয়তো কেউ একজন দেখতে পায় বাবাকে মেট্রো রেলের স্টেশনে, লেকের পাড়ে, চৌরাস্তার মোড়ে। বাবার বাৎসরিকী দিনকুড়ি আগে ছোটদা একটা কথা তুলল। ছোটদার বন্ধুর কে এক মামা আছেন, তিনি নাকি সরাসরি আত্মার সাথে কথা বলিয়ে দেন। টাকা পয়সার কোনো ব্যাপার নেই। তিনি নাকি সাধু সন্ন্যাসীও নন। এ নাকি তার এক বিচিত্র খেয়াল। ছোটদার কয়েকজন বন্ধুও নাকি ওই ভদ্রলোকের মাধ্যমে আত্মার সাথে কথা বলেছে। যদি আমরা চাই, ছোটদা তাহলে আমাদের পারিবারিক ঘটনা নিয়ে ভদ্রলোকের সঙ্গে আলোচনা করবে। দিদি তো খুবই রাজি, আমিও নিমরাজি হয়ে গেলাম। মাও বিশেষ আপত্তি করলো না। ছোটদা ভদ্রলোকের সঙ্গে কথা বলে এলো। ভদ্রলোক বললেন তিনি আসবেন বাবার বাৎসরিকের দিন রাত্রিবেলা। আমাদের সব ভাই বোন আর মাকে উপস্থিত থাকতে হবে। দাদাকে জানানো হলো। অধীর আগ্রহে বাৎসরিকের দিনটার প্রতীক্ষায় রইলাম আমরা। দিন যায়, বুক কাঁপে, বুক কাঁপে, দিন যায়। কি বলার আছে বাবার? পর্ব 5। বাৎসরিকে প্রাণ ছিল না। কোনোভাবে নমনম করে শেষ হলো কাজটা। আমাদের বুক গুড়গুড় করছিল। অতি সহজ কাজেও ভুল হয়ে যাচ্ছিল বারবার। পিণ্ডদানের সময় দাদার তো স্পষ্টতই হাত কাঁপছিল। সামান্য কজন ঘনিষ্ঠ আত্মীয় ছাড়া কাউকে নিমন্ত্রণ করিনি এবার। তারা সবাই খাওয়া দাওয়া করে চলে যেতেই আমরা টান টান অপেক্ষা করছি সন্ধ্যার। সন্ধ্যা এলো, গড়িয়ে গড়িয়ে পার হচ্ছে, যেন ভয় পাচ্ছে এগোতে। 8:30 নাগাদ ভদ্রলোক এলেন। সুপুরি গাছের মতো লম্বা চেহারা, রিজু, কৃশ। দেখে বোঝা যায় গায়ের রং একসময় টকটকে ফর্সা ছিল, এখন তামাটে। বয়স বছর 60 কিংবা তার চেয়ে কিছু বেশি। চোখ দুটো ভীষণ তীক্ষ্ণ, ঈগল নয়ন। আমাদের সঙ্গে নিয়ে মার ঘরের দরজা বন্ধ করলেন ভদ্রলোক। নিজে মেঝেতে বসলেন, আমাদেরও বসতে বললেন ভূমিতে। ঝোলা ব্যাগ থেকে একটা মাটির প্রদীপ বার করে সামনে রাখলেন, সঙ্গে এক শিশি রেড়ির তেল, খানিকটা তুলো। প্রদীপে তেল ঢেলে তুলোর সলতে পাকাচ্ছেন। এই কেমন প্ল্যানচেট! টিপায়া টেবিল নেই, মোমবাতি নেই। ভদ্রলোক মুখ তুলছেন না, কি যেন বিড়বিড় করছেন। প্রদীপের দিকে দৃষ্টি রেখে বললেন, ঘরের আলো নিভিয়ে দিন, পাখা বন্ধ করুন। আলো নিভতেই অন্ধকার ঝেঁপে এলো। ছমছম আঁধারে মার গা ঘেঁষে বসেছি আমরা, দাদা, ছোটদা, দিদি, আমি। ভদ্রলোক প্রদীপ জ্বালালেন। শিখা একটু একটু করে উজ্জ্বল, কাঁপতে কাঁপতে স্থির হলো এক সময়। প্রদীপের শীর্ণ আলোয় যেন ঘরটা কেমন রহস্যময় লাগছিল। দেওয়ালে প্রকাণ্ড প্রকাণ্ড ছায়া। ছায়ামূর্তিগুলো কি আমরাই? ভদ্রলোকের ভারী স্বর শোনা গেল, আপনারা প্রদীপে দৃষ্টি নিবদ্ধ করুন। পীতবর্ণ শিখা দেখছি আমরা। বিভ্রম জাগছে চোখে। শিখা কি রং বদলাচ্ছে? এই তো হলুদ ছিল, এই নীল, নাকি লাল? জলদ গম্ভীর স্বর বাজল আবার, দেখছেন? সমস্বরে বললাম, দেখছি। এবার আপনারা তার মুখ স্মরণে আনুন, ওই শিখাতেই দৃষ্টি রেখে। বাবার মুখ মনে করার চেষ্টা করছি। কি আশ্চর্য, কোনো মুখই মনে আসে না কেন? শৈশবের দেখা মুখ নয়, কৈশোরের নয়, যৌবনেরও নয়।
প্রাণপণে মনঃসংযোগের চেষ্টা করলাম, কিছুই স্মরণে আসে না। চুরি করে দেওয়ালের দিকে তাকালাম। ও হরি, বাবার ছবিটা তো আজ বাৎসরিকের জন্য বাইরের ঘরে নিয়ে যাওয়া হয়েছে। ছবিটা যেন কেমন ভাঙা ভাঙা চোয়াল, চশমা পরা চোখ, চুল পাটপাট করে আঁচড়ানো। কিন্তু বাবার মুখটা কোথায় গেল? যত ভাবার চেষ্টা করি অন্য মুখ ফুটে ওঠে, শৈবাল। কেমন যেন সংশয় হলো। ঝট করে একবার দিদি দাদাদের দেখে নিলাম। তাদের চোখের মনিও ইতিউতি ঘুরছে। দিদির সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সঙ্গে সঙ্গে দুজনেই আবার চোখ রেখেছি শিখায়। ভদ্রলোক বললেন, আপনারা নিষ্ঠার সঙ্গে চিত্তপ্রিয় বাবুর মুখ মনে করছেন তো? সত্যি বলতে সংকোচ হলো। বললাম, হ্যাঁ। কথাটা যেন কোরাসে বেজে উঠল। আবছায়া মাখা ঘরে মাথা খুঁড়ছে বারবার। মা একমাত্র নির্বাক, যেন সমাধিস্থ। এবার তাহলে আমাদের কাছে আসবেন, তিনি কথা বলবেন। সময় যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে। কতক্ষণ বসে আছি আমরা? 10 মিনিট, 20 মিনিট, অনন্তকাল। কিছুই দেখতে পাচ্ছি না। হুম, পাচ্ছি। দুটো চোখ গলে বেরিয়ে এসেছে কোটর থেকে। চোখের জায়গায় দুটো গর্ত, কুচকুচে কালো, নিবিড় অন্ধকারের মতো কালো। ভদ্রলোকের মুখমণ্ডল ক্রমশ কঠিন হচ্ছিল। চোয়ালে চোয়াল ঘষছেন, নিঃশ্বাস ফেলছেন ঘন ঘন। কেমন যেন নির্দয় দেখাচ্ছিল তাকে। একসময় গম গম স্বরে বলে উঠলেন, আপনারা মিথ্যে কথা বলছেন, আপনারা আমার সময় নষ্ট করছেন। আমরা নিরুত্তর। পাথরে ঘা খেয়ে ফিরে গেল কথাটা। হাতের ঝাপটায় প্রদীপ নিভিয়ে দিলেন ভদ্রলোক। নিকষ কালিমায় ছেয়ে গেল ঘর, যেন ঘর নয়, কয়লা খনির ভয়ঙ্কর খাদান। কালো অন্ধকার গর্জে উঠল, চিত্তপ্রিয় বাবু আসবেন না, তিনি আপনাদের মধ্যে তো ছিলেনই না কোনোদিন। দাদা মিনমিন করে বলল, তাহলে আমরা তাকে দেখি কি করে? ওক আর কতটুকু দেখে? দেখে তো মনকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন। অলৌকিক বাতাসের মতো ঘর ছেড়ে বেরিয়ে গেলেন ভদ্রলোক। আমরা নিথর বসে আছি, মাও। চৈত্রের তাপে ঘামছি দরদর। আলো জ্বালাতে ভয় পাচ্ছিলাম আমরা। যদি পরস্পরের মুখ দেখে ফেলি, যদি ধরা পড়ে যাই। ক্রমশ একটা শব্দ শোনা গেল, কান্নার। ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে মা। ফ্যাঁসে একটা আওয়াজ বেরোচ্ছিল মার গলা দিয়ে। অস্ফুটে কি যেন বলছিল মা, আমরা শুনতে পাইনি। আমাদেরও চোখ ভিজে যাচ্ছিল। বাবাকে আমরা আদৌ দেখিনি কখনো, মৃত্যুর আগেও না, পরেও না। যা দেখেছি তা এক নির্জন ভালোবাসার অলীক ছায়া। আমরা কষ্ট পাচ্ছিলাম। বাবার মৃত্যুতে সেই আমাদের প্রথম শোক। বাবা শুধু একা একাই মারা যাননি, বাবা বেঁচেও ছিলেন বড় একা। বন্ধুরা, গল্পটা এখানেই শেষ হলো। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দেবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করার জন্য। এই চ্যানেলে আপনারা ভালো ভালো গল্প শুনতে পাবেন। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকলের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা রইল।